হাদির বিচারের ব্যাপারে আমি যেটা বলছিলাম, মূল জায়গাটায় রয়ে গেছে হচ্ছে বিডিআর কমিশন। দেখেন বিডিআর কমিশনকে কিভাবে ম্যানিপুলেট করা হচ্ছে। বিডিআর কমিশনের মূল, আমি যেখানে সাক্ষ্য দিয়েছিলাম, এই ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি এটার সাথে জড়িত আছেন, এটা আমি সাক্ষ্য দিয়েছি। এবং বিডিআর কমিশন এই সাক্ষ্যর ভিত্তিতেও তাকে এখানে অ্যাকিউজ করেছে। এই জন্য রিপোর্ট প্রকাশ হবে না, এই জন্য রিপোর্ট প্রকাশ করবে না। এবং এই জন্যই এই বিডিআর কমিশন নিয়ে কেউ কথাও বলছে না, এখন আর এই রিপোর্ট প্রকাশ নিয়ে কেউ কথা বলছে না, চ্যালেঞ্জ করছে না। মিডিয়াতে কথা বলবেন, কারণ সব মিডিয়া তো বিএনপির লোক দেখে না। এদেরকে বলা দেওয়া আছে যে তুমি যদি ইলেকশন ঠিক মতো করতে চাও, তোমাকে আমি জিতাইতে হয়, তাহলে আমার কথা শুনতে হবে। এখন বিএনপিও তাদের কথা শুনতে বাধ্য হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি না যে ভারত এটার পেছনে মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত? এই হাদি বলেন, নির্বাচন বলেন, কোনো সন্দেহ নাই, কারণ এই কমিশন রিপোর্ট তো পরিষ্কারভাবে বলে দিয়েছে যে বহিরাগত এখানে লোক ছিল যারা ফায়ারিং এর সাথে জড়িত, এবং আওয়ামী লীগের কোন কোন নেতা, জাহাঙ্গীর, নানক, মানে মির্জা, এরা ছিল। তাহলে এই হাদির ব্যাপারে আমি কেন বলবো না যে মির্জা আব্বাস ফান্ডিং করেছেন? কারণ 212 কোটি টাকা বা 200 সামথিং কোটি টাকার যে চেক আসছে, সেই চেক নিয়ে কোনো স্পষ্ট করে কেউ কিছু বললো না কেন? ব্যাংক এশিয়া কেন এই অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা গেছে, এই স্পষ্ট করে কাউকে প্রকাশ করলো না কেন? আমি তো বলতেই পারি যে সেও জড়িত থাকতেছে, এবং এই জড়িত যদি থেকে থাকে, তাকে পিছন থেকে এই লোককে সরাই দিয়ে খুব সুন্দরভাবে বর্ডার পাস করে দেয়া, এই কাজগুলো কে করতেছে? জেনারেল জাহাঙ্গীর, যে স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি সরাসরি জড়িত। ওনাকে তো এখানে বিচার ব্যবস্থা নিয়ে আসতে হবে। এখন যে দেশের স্বরাষ্ট্র উপদেষ্টাই যদি মার্ডার কেসে জড়িত হয়ে থাকে, সেখানে বিচারে এই পুলিশ কমিশনার কেন? 100টা পুলিশ কমিশনার কিছু করতে পারবে না। তার মানে হচ্ছে ঘুরে ফিরে আমাদেরকে যেটা অবস্থা দেখতেছে, এই ইনকলাব মঞ্চ থেকে আবার জুলাই ফেরত আসবে, এবং এই জুলাই ফেরত আসতেই হবে, কারণ না হলে এই বিডিআর কমিশনের এদেরকেও সিকিউরিটি দিচ্ছে না। এখন তাদেরকে ভয় দেখাচ্ছে যাতে তারা মুখ খোলে না, এবং এই রিপোর্টকে তারা তখন ধামাচাপা দিয়ে আরেকটা রিপোর্ট বানাবে। এইগুলো চলতেছে, এবং এইটার কারণে হাদির মৃত্যু হতে পারে। এটা অসম্ভব কিছু না, এটা একদমই পুরাপুরি ভাবে মিলে যাচ্ছে, কারণ এটা তো দেখা যাচ্ছে। আর ইলেকশন পুরাপুরি মেকানাইজ করবে হচ্ছে ডিজিএফআই। এর আগেও তারা করেছে, 4টা ইলেকশন আমরা দেখেছি। 2013 সালে 14 সালে ইলেকশনের সময় এরশাদ সাহেবকে রাতারাতি সিএমএইচে ভর্তি করে আটকায় রাখা হলো। কে করেছে? এই ডিজিএফআই রাই করে দিয়েছে। তাকে নিয়ে এসে যে জাতীয় পার্টিকে মানে নামকে অবস্থায় বিরোধী দল বানানো হয়েছে। এই কাজগুলো নেগোসিয়েশন কে করে দিয়েছে? জাস্ট সন্ধ্যার সময় জাতীয় পার্টির এরশাদ সাহেব ঘোষণা দিলেন যে আমি ইলেকশন এভাবে করব না, আর ঠিক তার 2 ঘন্টা পরে তার মতামত চেঞ্জ হয়ে গেল। তার বাসার থেকে তাকে কে তুলে নিয়ে গেছিল? আজ পর্যন্ত এই বিষয় নিয়ে কেউ কথা বলেছে? কথা বলে নাই। তার মানে হচ্ছে এই একই ধারাবাহিকতা চলতেছে। এইবার ইলেকশনে দেখেন তসলিম জারার মতো লোক, তার মানে প্রার্থিতা বাতিল হয়েছে। তার মানে এনসিপিতে যারা কথা বলতে পারে, হাদির মতো যারা কথা বলতে পারে, হাসনাত আব্দুল্লাহের মতো যারা কথা বলতে পারে, তাদেরকে ইলেকশনে নিয়ে আসা হবে না। যে কোনো মেকানিজম এরা ফেলে দেবে। ধরেন সে একটা উদাহরণস্বরূপ বলতেছে, এমন একটা ক্রিটিক্যাল ইলেকশন কমিশন তো সবগুলো তাদেরই লোক। আমি তো চিফ ইলেকশন কমিশনারকে চ্যালেঞ্জ করেছিলাম যে আপনার ডাটাবেস এখনো পর্যন্ত কেন বিএমটিএফ এর কাছে, কেন আর্মির হাতে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের ডাটাবেস দিয়ে রাখছেন? দেখেন আজকে তসলিম জারার যে উদাহরণটা, যে উনি যে সাক্ষ্য দিয়েছেন, তার মধ্যে একজন সাক্ষ্য হচ্ছে ওই পার্টিকুলার ভোটার লিস্টে পড়ে না। এইগুলো ম্যানিপুলেট করে কারা? এই ডাটাবেস ম্যানিপুলেট করে হচ্ছে আর্মি, টাইগার আইটি, যেটার জন্য আমি গুম হয়েছিলাম 2014 সালে এই কথা বলতে। যে তো সেই এখনো তো সেই ধারাবাহিকতা আছে, সেটাই তো এখনো বিএমটিএফ চালাচ্ছে। বিএমটিএফ মানে হচ্ছে তা দিয়ে রাখছে সেই টাইগার আইটির লোকজনকে। কোনো কিছু তো পরিবর্তন হয় নাই। তার মানে যেহেতু পরিবর্তন হয় নাই, তার মানে জুলাই আমরা আসলে স্বাধীনতা পাই নাই। আমাদেরকে আবার জুলাইয়ে ফেরত যেতে হবে। এর কোনো বিকল্প রাস্তা আমি দেখছি না। তাহলে আমরা যেটা দেখলাম যে সবকিছুর মানে হাদি হত্যার পেছনে সরাসরি ভাবে ডিজিএফআই দায়ী, এবং সেটা জেনে নিজেকে রক্ষা করার জন্য, ভারতকে রক্ষা করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা এটা নিয়ে আসলে কিছু করবেন না। দেখেন এই যে 15 জন অফিসারকে যাদেরকে নামে চার্জশিট আসছে, এরপরের বাকি চার্জশিট গুলো কোথায়? এরপরে না বলা ছিল যে আমাদের ওখানে উনি যিনি প্রসিকিউটর বা বলছিলেন যে এটার সাথে প্রায় 50 থেকে 52 জন অফিসারের নামের তালিকা আছে, বাকিগুলো কোথায়? বাকি চার্জশিট গুলো কেন আসলো না? কেন তারেক জিয়া সম্বন্ধে, তারেক সিদ্দিকী সম্বন্ধে এগুলোর আসে নাই কেন? তার চার্জশিটের তার নামে তাহলে রেড অ্যালার্ট জারি করুক, তাকে মানে ইন্টারপোল থেকে ওয়ারেন্ট বের করুক। এগুলো করে নাই কেন? কারণ হচ্ছে সে তো হচ্ছে দাদাজি, সে আব্বুজিকে দিয়ে দুনিয়া চালাইতেছে, সে ওয়াকার সাহেবকে দিয়ে
পুরা ছড়ি ঘুরাইতেছে বাংলাদেশের, এবং সেটার কথা ওই শুনতে বাধ্য হচ্ছে ইউনূস সাহেবও। তা নাহলে খলিল সাহেবকে, আর আমার খলিল সাহেবকে বেতন কেন দেই? উনি উপদেষ্টার বেতন নেয় না? তাহলে উনি উপদেষ্টার বেতন নিলে উনি কি কাজ করতেছেন? উনি কেন আমাদেরকে এই জবাবদিহিটা পরিষ্কার করতে পারেন না? কেন ওনার কাছে আমরা মুখাপেক্ষী হব? কেন উপদেষ্টার ব্যাপারে আমাদেরকে এই মানে ইনকলাব মঞ্চ থেকে চিৎকার করে বলতে হবে যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করুক? এটা কেন আমাদের মানে প্রধান উপদেষ্টা বলবেন না যে আপনি ফেইলিয়ার?